আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি আর+ নিউজ রুম। আর+ নিউজ রুমে আজকে দেবাংশু ভট্টাচার্য। আমার সত্যি খুব ভালো লাগছে যে এই রকম অবস্থায় যখন শাসক দল বা তৃণমূল সরকার অনেকেই বলছেন একটা বেশ বড়সড় গাড্ডায় পড়েছে, তখন বৃদ্ধ কাউকে না পাঠিয়ে দেবাংশুর মতো তরুণকে মুখপাত্র হিসেবে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি শুরু করব দেবাংশু। শেষ আমাদের যে সাক্ষাৎকারটা হয়েছিল সেটা কিছুটা হলেও খুব সুখকর পরিস্থিতি ছিল। তুমি হেরেছিলে, কিন্তু হেরেছিলে একজন সিংহের বিরুদ্ধে, মেদিনীপুরের সিংহ শুভেন্দু অধিকারী, তার প্রার্থী বিচারক মানে সদ্য অবসরপ্রাপ্ত বিচারক অভিজিৎ বাবুর কাছে। তা সত্ত্বেও একটা খুব ভালো লাগা ছিল, কারণ 29টা সিট পাওয়া মুখের কথা ছিল না। আজকে যেই পরিস্থিতি তোমাকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা কি বিপদে পড়েই পাঠালো মুখপাত্র হিসেবে? কারণ জেড বা জুবার যাদের বলা হয় তাদের মধ্যে তুমি অন্যতম। তোমাদের দলে এরকম কেউ নেই। তার কারণ 1995 সাল থেকে 2010-এর মধ্যে যাদের জন্ম তাদেরই জুবার বলা হয়। বাংলাদেশে জুবাররা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অনেকে আবার ভাবছেন বাংলাতেও সেই একই ঘটনা ঘটতে চলেছে। সেই জায়গায় কি তোমাকে দাঁড়ানো হলো শুধুমাত্র দলকে বাঁচানোর জন্যে? ভারতের যখন খেলা আরব আমির শাহির সাথে হয় তখন যে ব্যাটিং লাইন আপ হয়, আর যখন অস্ট্রেলিয়ার সাথে হয় তখন যে ব্যাটিং লাইন আপ হয়, দুটো তো এক নয়। ফলে পরিস্থিতির নিরিখে ব্যাটিং লাইন আপ চেঞ্জ করতে হয় এবং সেটা কোচ ঠিক করেন কখন কীরকম ব্যাটিং লাইন আপ হবে, কাকে কখন বল করতে পাঠানো হবে, কিপিংয়ে কে থাকবে। তো স্বাভাবিকভাবে সেরকম পরিস্থিতি অনুযায়ী সব কিছু চেঞ্জ হয়। আর আমি ব্যক্তিগতভাবে সবসময় চ্যালেঞ্জের টাইম এনজয় বেশি করি, কারণ স্বাভাবিক আসছি আপনাদের চ্যানেলে, প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন শোতে যাচ্ছি, তৃণমূল জিতেছে, বিরোধীরাও কোথাও ছন্ন ছাড়া, বিজেপির একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল 30-এর গল্প, সেখানে তাদের 12-তে তারা থেমে গিয়েছে, সিপিএম তো শূন্য ছিল, শূন্যই রয়েছে, প্লাস মাইনাসের গল্প নেই। তো স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা, বিরোধীদের মধ্যে একটা অদ্ভুত ব্যবস্থা। এই সময় একটা বিরোধীরা কোথাও গিয়ে মনে করছে যে হাতি কাদায় পড়েছে তাই চামচিকেরা একটু লাথি মারার চেষ্টা করছে, কিন্তু হাতি কাদায় অ্যাকচুয়ালি পড়েনি। মানে এরা নারদার সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছে, মার লাথি। এরা সারদার সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছে, মার লাথি। এরা সন্দেশখালির সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছে, মার লাথি। তো প্রি নারদা পরিস্থিতিতে আমরা 184, আফটার নারদা আমরা 215, 211, প্রি সন্দেশখালি আমরা 22, পোস্ট সন্দেশখালি আমরা 29। তো স্বাভাবিকভাবে বলছি যত দুর্নীতি তত ভোট। সন্দেশখালিটা কি দুর্নীতির ইস্যু ছিল আমি জানি না, কিন্তু আমি বলছি যত মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করা হয় মানুষ তত বেশি তাকে আঁকড়ে ধরে, আমি এটা বলতে চাইছি। যত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবে বিরোধীরা, মানুষ তত তাকে বেশি আঁকড়ে ধরবে। তাহলে কি রাজ্যের কেউ কেউ স্বপ্ন দেখছে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা ধরুন শেখ হাসিনা পালিয়ে ভারতবর্ষে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বাংলা থেকে পালান, তিনি কি বিজেপি এক্সপেক্ট করছে কি বিহার বা গুজরাটে গিয়ে উঠবেন? না, আমি এটা বুঝতে পারছি না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে, কৌস্তব বাগচি মানে বিজেপির একজন নেতা, মানে যিনি ন্যাড়া হয়েছেন, যিনি ধমক খেলেন কদিন আগে, তো উনি নবান্ন অভিযানের দিন বাইট দিচ্ছেন, দিয়ে বলছেন আজকে নবান্ন থেকে হেলিকপ্টারে করে মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে। মানে একদম ওই দৃশ্যায়নটাকে কপি করে, যেমন সাউথের সিনেমা কপি করে আজকাল বাংলায় হয়, সেরকম বাংলাদেশের সিনেমাকে কপি করে পশ্চিমবঙ্গের করতে চাইছেন কিছু কিছু নেতা। আমার বক্তব্য হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে একটা অভিযোগ ছিল যে সেখানকার 40% মানুষ ভোট দিয়েছেন, একটা বড় অংশের মানুষ ভোটই দিতে পারেনি। এখানেও তো সেই অভিযোগ আছে। না না, অভিযোগ পঞ্চায়েত, এখানেও তো পঞ্চায়েত কিন্তু আপনি, ভোট আমি দিতে পারেনি, পুরসভায় দিতে পারেনি। আমি বলছি, আমি সল্টলেকের কথা বলছি, সল্টলেকেও ভোট দিতে পারেনি। আমি আপনাকে বলছি এই স্টুডিওতে যতজন আছেন, 2021-এর বিধানসভা, আমি পঞ্চায়েত পৌরসভা বলছি না যেটাতে সরকার নির্ধারণ হয় না, 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা, এই দুটোতেই ভোট দিতে পারেননি বা একবারও ভোট দিতে আটকানো হয়েছে। আপনার স্টুডিও থেকে একজন একটু হাত তুলে একজন আছে, বলুন কে? একজন আছে, সেটা আমি অবশ্যই আপনার সাথে তাকে কে আটকানো হয়েছে? তাকে ভোট দিতে দেওয়াই হয় না। মানে কাদের তরফ থেকে? আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা এরকম হয় না। না, আমি বলছি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। আপনি বিধানসভা, লোকসভায় আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জায়গায় আগে থেকে বলে দেওয়া হয়েছে তারা ভোট দিতে যেতে পারেনি। দেখুন, আমি আবার বলছি আগে থেকে বলে দেওয়ার পর ভোট দিতে গেলেন না, সেন্ট্রাল বাহিনী ছিল, এটা পরের কথা, কিন্তু আমি বলছি আপনি বাংলাদেশের সাথে সেটা কম্প্যারিজন করতে পারেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামলেই তো মুশকিল হচ্ছে, স্ট্রেট ব্যাটে খেলতে যাচ্ছেন। যেমন কলকাতা পুলিশকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন যেদিন ছাত্র প্রতিষ্ঠা দিবস ছিল,
সেখানে উনি বলেই তো বসলেন ডক্টর সন্দীপ ঘোষকে কেন কলকাতা পুলিশ গ্রেফতার করেনি। আমার মনে হয় যেহেতু স্ট্রেট ব্যাটে খেলতে যাচ্ছেন পিচ হিটারের মতো, একেবারে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যতদূর শুনেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে সিবিআই এখনো কেন অ্যারেস্ট করছে না সন্দীপ ঘোষকে। তো স্বাভাবিক, এই দাবি তো আমার এখনো। সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষকে, করেছে দুর্নীতির মামলায়, বাট রেপ আর খুনের মামলায় নয়। তো রেপ আর খুনের মামলায় যে একটা বলা হচ্ছে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এই ঘটনার সাথে কোথাও এরকম জড়িত থাকতে পারে যে আমাদের যে বোন তিলোত্তমা চলে গিয়েছে, সে হয়তো কোনো দুর্নীতির কথা জেনে গিয়েছিল, তাই তাকে প্রাণ দিতে হলো, এই ঘটনাগুলো যদি হয়ে থাকে, তাহলে সন্দীপ ঘোষ এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন মানে ইনস্টিটিউশনের মাথা হিসেবে এই কেসে? এই উত্তর তো সিবিআইকে দিতে হবে। আবার উল্টো দিকের একটা উত্তর সিবিআইকে দিতে হবে যে যদি এটা ইনস্টিটিউশনাল মার্ডার হয়ে থাকে, মানে যেমন ধরুন ঋতব্রত দা, আপনি খুব ভদ্র মানুষ, সজ্জন মানুষ, আমি জানি। আমি যদি 1 মিনিটের জন্য ধরে নিই যে আপনার জায়গায় অন্য কেউ আছেন এবং এই জায়গাটায় নেতৃত্ব দিচ্ছেন R+কে সুন্দর করে, এবং তার ধরুন আপনার চ্যানেলেরই কোনো একজন স্টাফের বিরুদ্ধে বিরাট রাগ এবং উনি একজন খুব খারাপ মানুষ, কাউকে প্রাণে মেরে দিতে চাইছেন, আমি বিশ্বাস করি তিনি খুন করার জন্য R+এর এই অফিসটাকে চুজ করবেন না। এটা আমি বিশ্বাস করি, যদি বিন্দুমাত্র বুদ্ধিকারক থেকে থাকে। ফলে স্বাভাবিকভাবে এটা যদি ইনস্টিটিউশনাল মার্ডার হয়, যদি খুনটা এই কারণে হয়ে থাকে যে তিলোত্তমাকে চুপ করাতে হবে, ও কিছু দুর্নীতির কথা জেনে গিয়েছে, তাহলে কি খুব জরুরি ছিল খুনটা আরজিকর প্রেমিসিসেই হতো? বা যারা খুনটা করালেন আরজিকর প্রেমিসিসেই করালেন কি এই কারণে যে খুনটা হওয়ার পর তো জবাবদিহি তাদেরকেই করতে হবে? আমি এখানে একটু উত্তর দেবো। অসাধারণ, মানে এই যে প্রসঙ্গটা নিয়ে এলে, এই জন্যই দেবাংশু ভট্টাচার্য কি সুন্দরভাবে এইটা বললে R+এর ঘটনা এবং আরজি করের ঘটনা। কিন্তু আবার এটাও তো ঠিক, বিনাশকালেই তো বুদ্ধি নাশ হয়, এক। দ্বিতীয়, আমি যদি আরজি করে থাকতাম, যদি সন্দীপ ঘোষের জায়গায় আমি থাকতাম, আর যদি আবার এরকম বিনাশকালে বুদ্ধি নাশ হতো এবং এই ধরনের ঘটনা ঘটাতাম, আরজি করের থেকে ভালো জায়গা কোথায় পেতাম? যেখানে নিজস্ব ফরেন্সিক এক্সপার্টদের ডেকে এনে মৃত্যুর পর তথ্য প্রমাণ লোপ করতাম, দেহরস রক্ত বোঝার জন্য রাসায়নিক পদার্থ পেয়ে যেতাম আরজি করে। আমি ইচ্ছে হলে সিলিকা দিয়ে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে মুছে ফেলার জন্য একটা দেওয়ালও ভেঙে দিতে পারতাম। এই সুযোগটা তো ডক্টর সন্দীপ ঘোষরা আরজি করে পেয়েছেন। সকালবেলা দেখলেন না, তার আইনজীবী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে তার যারা ওয়েল উইশার, তারা সবাই চলে এসেছে। এবং কি সুন্দরভাবে, ভাবুন, 51 ফিটের মধ্যে 41 ফিট ছেড়ে রেখে সবাই 11 ফিট বা 10 ফিটের মধ্যে দাঁড়িয়ে আছে। একদম সঠিক, এইটা তো আরজি কর ছাড়া কোথাও হতো না। একদম সঠিক কথা বলছেন। আমার 3টে উত্তর আছে। প্রথম, আপনার এই প্রশ্নের উত্তর, সন্দীপ ঘোষের যদি কাউকে চুপ করাতে হতো, আজকে আপনি যে কারণে আজকে আমি এসছি আপনার এখানে প্রোগ্রামটা করতে, যেটা নিয়ে আপনারা প্রত্যেকদিন এখন শো করছেন লাস্ট 1-1.5 মাস ধরে, ইস্যুটা আরজি করতো। দেখুন, ভারতবর্ষের মাটিতে খুন রোজই হচ্ছে, রোজ খবর পাওয়া যাচ্ছে আজকে এই নালার পাশ থেকে একটা দেহ উদ্ধার হলো, এই পুকুরের পাশ থেকে একটা দেহ উদ্ধার হলো। এই ব্যাপারটা তো সেন্সিটিভ কেন? কারণ খুনের সাথে রেপটা জড়িত, এই কারণে ব্যাপারটা তো আরো সেন্সিটিভ হয়ে গিয়েছে। আচ্ছা, কারোর যদি কাউকে চুপ করানোর হবে, শুধু চুপ করানোটা উদ্দেশ্য হবে, হোয়াই দিস রেপ? রেপ করে যেচে মিডিয়াকে ইনভাইট করা, গোটা সমাজকে মাঠে নামতে বাধ্য করা, এই বোকামিটা কেউ করবে? ফাইয়ার এবং ময়না তদন্তের যে কাল সারণী আছে, সেখানে তো গন্ডগোল আছে। না, কাল সারণীতে গন্ডগোল না, সন্দেহের তো অনেক কারণ আছে। আমি যেটা বলি, এই সন্দেহের কাল অনেক কারণ সারণীতে আছে। যদি গন্ডগোল হয়, হ্যাঁ। সেই গন্ডগোলের ওপর কিভাবে নির্ভর করছে প্রমাণ লোপাট করা, এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টায় সকাল, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30টায়, এর উপরে কি নির্ভর করছে? এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে, পুলিশ কিভাবে কেসটা দেবে, কেসে কারা জড়িত আছে, তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে। বিখ্যাত একটি কেস আছে, অক্সিটাউন মার্ডার কেস। সেখানে পুলিশের কেস ডায়েরিতে ভুল থাকার জন্য অনেক সময় বলা হয় যিনি মূল অভিযুক্ত তাকে ছাড়া তিনি পেয়ে গেলেন অ্যাংলো স্যাক্সন লয়ের সুবাদে। এটা হবে ময়না তদন্ত এবং কেস দায়েরের মধ্যে সাধারণ যে কাল সারণীটা থাকে সেটা মানা হয়নি। অর্থাৎ তদন্তকারী অফিসাররা থমকে দাঁড়িয়েছিলেন, সলা পরামর্শ করছিলেন কীভাবে কী করবেন। অনেকে বলেন যে এটা ঠিক কথা, অনেকে বলেন এই পুরো ঘটনায় কার সবচেয়ে অসুবিধা হলো? শাসকের অসুবিধা হলো। তিলোত্তমার ধর্ষণ এবং নির্যাতিতা হওয়াতে কার অসুবিধা হলো? শাসকের অসুবিধা হলো। অনেকে এইটাও খাড়া করছেন, এটা কি তাহলে আমি যখন বাড়ির অভিভাবক, আমার ঘরে কিছু ঘটলে তো স্বাভাবিক দায় আমার। তাহলে কি কোথাও মনে হচ্ছে যে পুরোটাই একটা ষড়যন্ত্র বিরোধীদের? এইভাবে এটা আমি কি করে বলবো? একটা ধর্ষণ খুন কি করে ষড়যন্ত্র? না, আমি বলছি এই পুরো বিষয়টা যেভাবে সাজানো, প্রচারটা ষড়যন্ত্র। কিন্তু এবার আমি আপনাকে বলি, কিন্তু এই রকম রাজ্য সরকার যদি কিছু ধামাচাপা দিতে চাইতো, ঋতব্রত দা, আপনি যে কারণে বলছেন টাইমিং, এফআইআর হওয়ার টাইম,
আচ্ছা, পোস্টমর্টেমটা কে করেছিল? সিবিআই না রাজ্য সরকার? পোস্টমর্টেমটা রাজ্য সরকার করেছে। সেই পোস্টমর্টেমের রিপোর্টেই উঠে এসছে কতটা ক্রুয়েলটির সাথে তাকে মারা হয়েছে। দেবাংশু, পোস্টমর্টমে যাকে পাঠানো হয়েছে, যিনি ময়নাতদন্ত করেছেন, তার থেকে অনেক সিনিয়ররা ছিলেন, তাদের দেওয়া হয়নি। এমন একজনকে পোস্টমর্টম বা ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে যিনি বয়সে অনেক কম এবং যার ক্ষমতা নেই ডক্টর সন্দীপ ঘোষের বিরোধিতা করা। এক, দ্বিতীয়ত অনেক সিনিয়রদের পাঠানোই হয়নি। ময়নাতদন্ত যাতে দ্বিতীয়বার না হয় সেজন্য পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে লাফিয়ে গিয়ে দুটি মৃতদেহকে টপকে গিয়ে তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এটাও তো ঠিক দেবাংশু। আচ্ছা ঋতব্রত, আপনি যে প্রথম প্রশ্নটা করলেন, কম্পারেটিভলি অনেক জুনিয়রকে পাঠানো হয়েছিল। আরজিকর ইস্যুটা আপনি কি মনে করেন? আমাদের দলের জন্য খুব স্মাইলি একটা ইস্যু না একটু কঠিন লড়াইয়ের ইস্যু? অবশ্যই কঠিন। তা আপনার এরকম একটা গুরুত্বপূর্ণ হাই টিআরপি শোতে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠিয়েছে? একজন সিনিয়রকে না একজন জুনিয়রকে? সবসময় এটা দিয়ে ঋতব্রততা কিছু ডিসাইড করা যায় না। আমি আপনাকে বলতে চাইছি, একজন জুনিয়রকে কম্পারেটিভলি বয়সের তুলনায় জুনিয়রকে পাঠানো মানে সে অনভিজ্ঞ বা সে পোস্টমর্টেম করতে পারবে না, এটা যথেষ্ট ভ্রান্ত ধারণা। দেবাংশু ভট্টাচার্য সত্যি তো জুনিয়র, তো পার্টিতে তো আরও অনেকে আছেন বয়স্ক পক্ষকে। অসাধারণ পাণ্ডিত্য। কেন পাঠানো হলো দেবাংশুকে? তার কারণ পার্টি জানে দেবাংশুর লয়ালিটি, দেবাংশুর তারুণ্য এবং দেবাংশুর তথ্য ভাণ্ডার নিয়ে যেভাবে দলের জন্য লড়াই করবে, ওনারা সেটা করবেন না। সেই জন্যই পাঠানো হয়েছে। ঠিক ফরেন্সিক এক্সপার্টদের মধ্যে যারা বয়স্ক মানুষ সিনিয়র, তারা নিজের কিন্তু জীবন বাজি রেখে এই কাজটা করতেন না। আচ্ছা, এমন একজন জীবন বাজি রাখতে অসুবিধা যারা চাকরির জীবন 2 বছর, না এমন একজনের জীবন বাজি রাখা সুবিধা যার চাকরি এখনো 30 বছর বাকি আছে? আমি বলছি ময়না তদন্তের রিপোর্ট কিন্তু যদি সরকার লুকোতে চাইতো, হ্যাঁ, কিন্তু দেহটা তো তাড়াতাড়ি এবার আমি দেহটা নিয়ে যাওয়া হলো লাফিয়ে লাফিয়ে। আমি দ্বিতীয়টা বলছি, কেন আজকে শ্মশানে যাওয়ার পর দুটো দেহের আগেই দেহটা দাও? হ্যাঁ, কেন? ঋতব্রত দা, এটা আমরা হয়তো বিতর্কের জন্য বলছি এবং মানুষের একটু মুখরোচক হবে তাই এই আলোচনাটা আমরা করছি, কিন্তু আপনিও এটা মন থেকে বিশ্বাস করেন যে ঘটনাটা এত সেন্সিটিভ একটা ঘটনা, রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তারা যে বিষয়টা স্বয়ং হ্যান্ডেল করছেন, মুখ্যমন্ত্রী যে ঘটনাটায় মিনিট টু মিনিট ইনকোয়ারি করছেন, সেই ঘটনাটা পুলিশ যখন একটা দেহকে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য, স্বাভাবিকভাবেই পুলিশ থাকলে লাইন দিতে হয় না ঋতব্রতদা? এটা আমি আপনি সবাই জানি। পুলিশ সঙ্গে থাকলে লাইন দিতে হবে ঋতব্রতদা। কাকে লাইন দিতে হয়েছে কবে পুলিশ সঙ্গে থাকলে? এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এবং আমি আপনাকে বলছি, এই যে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া, এটারও কারণটা তাই। যদি মনে হতো, এবার আমি প্রশ্ন করি, কতটা কন্ট্রাডিক্টরি আপনি ভাবুন দুটো অভিযোগ। একদিকে অভিযোগ করা হচ্ছে যে এফআইআর করতে অনেক লেট করা হয়েছে, তাই তো? আর একদিকে বলা হচ্ছে দেহটা অনেক তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের যদি দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার হতো তাহলে এফআইআরটাও তাড়াতাড়ি হতো না? না, কিভাবে এফআইআরটা সাজাতে হবে পুলিশের তদন্তকারী অফিসাররা ভাববেন তো। কিন্তু আমি বলছি টোটাল উপর থেকে নির্দেশ আসবে, তারপর তো হবে আমি কেস বলছি ডায়েরি। টোটাল আইনি প্রসেসটা যত ডিলে হবে, আলটিমেটলি দেহদাহর প্রসেসটাও তো ততটাই ডিলে হবে। এটা খুব ন্যাচারাল ব্যাপার। এফআইআর এর সঙ্গে পোস্টমর্টম জড়িত, পোস্টমর্টমের সঙ্গে দাহ করা জড়িত। না, এই বথটা আপনার বথটা আমি বলছি নিশ্চয়ই এইভাবেও হতে পারে। আবার উল্টো দিক থেকে কেসটা সাজাতে তো সবাই লাগবে। সকাল সকাল তো আইনজীবী চলে গিয়েছিলেন, সকাল সকাল ফরেন্সিক এক্সপার্টরা ছিলেন, এমন ফরেন্সিক এক্সপার্ট যে বাংলার নয় সারা ভারতবর্ষের অন্যতম সেরা ফরেন্সিক এক্সপার্ট, যিনি ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। কেসটা সাজাতে তো সবাই লাগবে। আমি আপনাকে এটাই বলছি যে একবার সাজানো হয়ে যাওয়ার পর তো লাফিয়ে লাফিয়ে হলো। এবার আমি ওটাই আপনাকে বলছি, ধরুন কেসটা সাজানো হয়েছে, কেসটা সাজানো হওয়ার পর দেহটা দাহ করতে যাওয়া হয়েছে, ঠিক আছে? এই দেহটা বাড়িতে কিন্তু অনেকক্ষণ রাখা ছিল, যেটা নিয়ে তার মা বাবা বক্তব্য রেখেছে। যখন তার মা বাবা বক্তব্য রাখছেন, যখন পুলিশ বলছে বেশিক্ষণ ছিল না, তার মা বাবা সম্ভবত বলেছেন ঘন্টাখানেক সেই দেহটা ওখানে রাখা ছিল। এবং ঘন্টাখানেক রাখার পর যখন তারা মনে করেছেন দেহটা এবার দাহ করার জন্য তার আত্মীয় স্বজন টজন এবার নিয়ে যাবার দরকার, তখনই বেরোনো হয়েছে। পুলিশ রাস্তায় কতটা ফাস্ট গেল ওটা আপনি দেখবেন না, টোটাল টাইমে কি পুলিশ কতটা টাইম নিল সেটা আপনি দেখুন। মেয়েটার বাড়িতে কি তাড়াহুড়ো করা হয়েছিল? মেয়েটার বাড়ির ভেতরে মেয়েটার দেহটা যে রাখা হয়েছিল সেখানে কি তাড়াহুড়ো করা হয়েছিল? আমি বলছি এই ধারণাগুলো সম্পূর্ণ বৃথা বা ভ্রান্ত। তার কারণ এটা তো নিশ্চিত যে দেহটা ওই দিন দাহ হতোই, পুলিশ যদি 1 ঘন্টা ডিলেও হতো, পুলিশ যদি গ্রিন করিডোর করে না নিয়ে যেত, যদি দুটো দেহর জন্য ওয়েট না করতো, তাহলেও তো দেহটা ওই দিনই দাহ হতো। লাইভ স্ট্রিমিং করলে অসুবিধা কি ছিল? অসুবিধাটা এখানেই,
আপনি গ্যারেন্টি দিতে পারবেন ওই 34 জন ডাক্তারের মধ্যে একজনও তিলোত্তমার আসল নামটা লাইভ মিটিংয়ে ভুলবশত উচ্চারণ করে ফেলবেন না? সে তো শোনা যাচ্ছে পুলিশের উচ্চপদস্থ কর্তাও বলেছে। ওইটাই তো বলছি, ওই ভুলটা যদি মুখ্যমন্ত্রীর সামনে হয়, সেই উচ্চপদস্থ কর্তা বলার পরেও তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বলছি যদি আপনি চিন্তা করুন, যদি চিফ মিনিস্টারের সামনে এই জিনিসটা হয়, সুপ্রিম কোর্টে কি জবাব দেব, সরকার কি জবাব দেবে? মাননীয় মুখ্যমন্ত্রী তো লাইভ স্ট্রিমিংটা চালু করেছেন রাজ্যে, আমি আপনাকে এবং এই যুক্তিটাই প্রশাসনিক বিভিন্ন জায়গায় যাদের আমরা দেখেছি কাঁধ ধরে প্রায় উঠবোস করানো হয়, প্রশাসনে যদি কেউ কাজ না করে সেগুলো তো মানুষের জন্য দেখানো হয়, সেগুলোও তো একটা বলা যেতে পারে প্রশাসনের অন্দরমহলের ঘটনা। সেক্ষেত্রে এমন কি হতো এখানে, আমরা আসলে অনেকে যেটা বলছেন, জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে মৃতা নির্যাতিতার বাড়ির ভেতরে কি হয়েছে, কে কাকে টাকা দিতে চেয়েছে না টাকা চেয়েছে, এটা আজকে ধোঁয়াশা রয়ে গেল কেন? লাইভ স্ট্রিমিং হয়নি বলে, আমরা দেখিনি বলে, ক্যামেরা ছিল না বলে। সে যদি দেখেছেন তো যে নির্যাতিতার কাকিমা এবং তার মা এক কথা বলছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে ভাষ্য আলাদা। সুতরাং এই ধরনের কোনো কিছু যাতে না হয়, লাইভ স্ট্রিমিং হলে ক্ষতি কী? লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টে যে বিষয়টা বিচারাধীন, যে বিষয়ে জুনিয়র ডাক্তাররা সরকারকে তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করতে পারেন, তদন্তে পাওয়া খুঁটিনাটি নিয়ে যেখানে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে, সেই বিষয়টা লাইভ স্ট্রিমিংয়ে প্রশাসনিক প্রধান বলতে পারেন না। ঠিক যে কারণে সিবিআই ও সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে যে রিপোর্টটা দিয়েছে, ওই রিপোর্টটা কিন্তু মুখ বন্ধ খামে দিয়েছে। এই জিনিসটা যদি লাইভ স্ট্রিম হয়, সেই লাইভ স্ট্রিম চলাকালীন যদি কেউ এরকম তদন্ত সংক্রান্ত কিছু বলেন, যে তদন্ত সংক্রান্ত নথি রাজ্য সরকারও মুখবন্ধ খামেই হাইকোর্টে দিয়েছিল, ফলে সেটা প্রকাশ্যে বলার নয়, তাই মুখবন্ধ খামে দিয়েছে। এখন এমন কোনো প্রশ্ন যদি মুখ্যমন্ত্রীর কাছে আসে বা প্রশাসনের কোনো কর্তার কাছে আসে, সে আমি বলছি সেটা প্রকাশ্য ক্যামেরার সামনে বলা যায় না। সেটারই এত প্রশ্ন যে সরকার চতুর্দিকে হোর্ডিং এবং বিজ্ঞাপন দেয়, যে সরকার সবকিছু লাইভ স্ট্রিমিং করে, এবং আমরা তো দেখেছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে একেবারে ধুলাগড়ের গ্রামের সরকারি একটি অনুষ্ঠান, সেটাও লাইভ স্ট্রিমিং হয়। সেইখানে দাঁড়িয়ে আজকে লাইভ স্ট্রিমিং করতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। এটা কি হয়ে যাচ্ছে বলুন তো? বিড়াল বলছে মাছ খাবো না। আমি আবার বলছি, সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার যিনি কোনোভাবে পলিটিক্সের সাথে যুক্ত নন, তিনি রাজ্য সরকারের পাশে এসে বলেছেন হ্যাঁ স্টেট গভর্নমেন্ট এটা করতে পারে না। রাজ্যের তো লক্ষ লক্ষ টাকা প্রতিদিন যাচ্ছে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট লয়ারদের বা আইনজীবীদের দাঁড় করাতে। আপনার মনে হয় যে সুপ্রিম কোর্টে এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য বিরাট ঝামেলায় পড়তো? অবশ্যই, যেখানে চিফ মিনিস্টার স্বয়ং বসে আছেন, দায়টা তার উপরে এসে পড়তো যে মুখ্যমন্ত্রী থাকাকালীন তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা কেন হলো। যে কারণে এই কথাটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি, সাবজুডিস ম্যাটার নিয়ে ডিসকাশন করতে নিই, এটা তো আগেও আলোচনা এসেছিল বহুবার। এই শব্দটা তো আমরা প্রথমবার শুনছি তা নয়। আমার কথা হচ্ছে, আপনি এমন আমাকে বলুন লাইভ স্ট্রিমিং হলে যেটা হবে, রেকর্ডিংয়ে সেটা হবে না, কোন জিনিসটা হবে না? কিন্তু জুনিয়র ডাক্তাররা চাইছে যা আলোচনা হবে গোটা বাংলা দেখুক, গোটা দেশ দেখুক। কিন্তু জুনিয়র ডাক্তাররা চাইলেই তো হবে না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তো যেচে ও ইনভাইট করতে পারবে না নিজেদের অসম্মান, নিজেদের অপমান। আপনারা 14ই আগস্ট রাত্রিবেলা যে আরজি করে ভাঙচুর হলো, ওটা নিয়ে বারবার বলেন যে সরকারের ইন্টেলিজেন্স ফেল করলো কেন? কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তার কারণ আমি নিজে সেখানে রাত্রিবেলায় আমি দেখেছি পাড়ায় পাড়ায় মহল্লায় কলকাতা পুলিশ যেভাবে একেবারে বলা যেতে পারে নিশ্ছিদ্র সুরক্ষার বলয়ে ছিল, সেখানে যদি কেউ চিত্রনাট্যটা সাজিয়ে না রাখে এতগুলো ছেলে আরজি করে ঢুকতে পারে না। দেবাংশু, আমাকে গ্রেফতার করলে মেরে ফেললেও আমি এটা বিশ্বাস করি না। ওই দিন সরকারের তরফ থেকে প্রত্যেকটা পুলিশের কাছে নির্দেশ ছিল যাই হয়ে যাক লাঠি কোথাও চালাবেন না। কেন? কারণ ওই দিন সাধারণ মেয়েরা রাত দখলের ডাক দিয়েছিল। পুলিশ যদি একটা জায়গায় কোথাও ভুলবশত লাঠি চালায়, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যেত যে সরকারই এটার এগেনস্টে যাচ্ছে। যারাই কাণ্ডটা ঘটালো, এই গুন্ডাগুলো, এরা প্রত্যেকে আপনি দেখবেন বেশভূষা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা সাধারণভাবে খুব চ্যাংড়া ছেলেমেয়ে কয়েকটা এই কাজটা করেছে। আপনি কি মনে করেন যদি প্রি প্ল্যান্ড ওয়েতে এদেরকে প্রত্যেককে দিয়ে কাজ করানো হয়, এই যে 50, 60, 70, 80টা ছেলে ঢুকে ভাঙচুর করলো, তার মানে প্রত্যেককে বোঝাতে হয়েছে ইন্ডিভিজুয়ালি তোদের কি করতে হবে কাজটা? আচ্ছা, আপনি কি মনে করেন এত বোকা কেউ যে এরকম একটা ভাঙচুর প্রমাণ লোপাটের কাজ করাচ্ছে আর 50টা এরকম চ্যাংড়া ছোকরাকে ইনভলভ করছে, তাদের মধ্যে একটাকে ধরে পেটালে তো সে মুখ খুলে দেবে? এবং আমি মনে করি অত্যন্ত বুদ্ধিমান। তার কারণ হচ্ছে
ধরুন এই ব্যারাকপুর ভাটপাড়া এই সব অঞ্চল টিটাগড়ে এখানে তো জানেন অনেক কিছু ঘটনা ঘটে, কখনো কেউ আপনাদের দলে থাকে, কেউ অন্য দলে থাকেন। সেখানে আমি মনে করি যে রিগিংয়ের যদি ইউনিভার্সিটি হয় ওই সব এলাকাতে কোথাও একটা আছে। তা সেখানে আমরা দেখেছি সাধারণত এই সব জায়গায় বড় বস্তানদের পাঠানো হয় না। তার কারণটা হচ্ছে বড় বস্তানকে না কাজ করে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। এখানে দরকার কাদের জানেন? কাজের সময় কাজী, কাজ ফোরালে পাজি। অর্থাৎ এই সমস্ত ফেরেববাজ বা চ্যাংড়া এদেরকে পাঠানো হলো, করতে পারলে ভালো, আর ধরা পড়লেও গা থেকে ঝেড়ে ফেলা হবে। এই মুহূর্তে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে নেই, মানে তাকে আমরা দেখতে পাচ্ছি না, পুলিশই একমাত্র দলকে বাঁচাচ্ছে, এটা একটা পরিষ্কার। মানে পুলিশ না থাকলে এই মুহূর্তে তৃণমূল কিন্তু বিপাকে পড়ে যেত। তৃণমূল কংগ্রেসের আমি আপনাকে বলছি জেলায় জেলায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে পুলিশের ভূমিকা কিন্তু ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, অন্তত তৃণমূল কংগ্রেসের সরকারকে বাঁচানোর জন্য। আমি তো দেখছি বাংলার মানুষকে বাঁচানোর জন্য। এই যে দুর্গাপুজো হবে কদিন পর, আমার দিদি আমার বোন হোল নাইট ঠাকুর দেখতে বেরোবে, আমি নিশ্চিন্তে, যদি সেই রাতে নাও বেরোই, আমি নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আমি জানি কলকাতা পুলিশ আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর একটাও দুর্গাপুজোতে আমার কোনো বোনের গায়ে কেউ টাচ করতে পারেনি, জাস্ট ফর কলকাতা পুলিশ। রাত্রিবেলার এই পাহারা এবং মানুষ নিশ্চিন্তে, লাখ লাখ মানুষ গোটা কলকাতা শহর চষে বেড়াচ্ছেন, এই পুলিশ রাজ্যকে সেভ করছে। আমি বলছি সব পেশার মানে মধ্যে এত বড় পুলিশ শুধু আরজিকরটা পারলো না, ইন্টেলিজেন্স যেখানে গ্রাউন্ড জিরো, যে জায়গাটা গ্রাউন্ড জিরো। একদম, আমি আবার বলছি ইন্টেলিজেন্স ফেলিওর এবং পুলিশের কাছে থাকা নির্দেশ আজকের দিনে কারোর গায়ে লাঠি চার্জ এটা করা এটা যাবে না। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক, আবার আমাদের দৃষ্টিভঙ্গি অনেকে বিশ্বাস করতে শুরু করেছে, অনেকে অভিযোগ করছে এটা অসাধারণ একটা সুচারু চিত্রনাট্য। এবার এই চিত্রনাট্যটা ফাঁস করার দায়িত্ব সিবিআই এর। আমি আবার বলছি, প্রমাণ লোপাট হয়েছে বলে আমি চিৎকার করলে তো হবে না, কোন প্রমাণ লোপাট হয়েছে সেটা প্রমাণ তোমাকে দিতে হবে।